শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর এই সকাল, ভালো কাটুক দিন, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশন আর সাকি। আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। শুভ সকাল, রাঙা সকাল। শুভ সকাল। ভালো কেমন আছো? আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি এবং আজকে অনেক খাবার আছে, চা আছে, সব তোমার জন্য। তোমার জন্যও বটে, বিশেষ মানুষও আছে তার সঙ্গে, নিশ্চয়ই তুমি জানাবে। নিশ্চয়ই, একজন রন্ধন শিল্পী, একজন উদ্যোক্তা এবং অনেক তার পরিচয়, তিনি কবিতাও লেখেন। চলো এই মানুষটাকে আবিষ্কার করি। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি রন্ধন শিল্পী ও উদ্যোক্তা আফলাতুন নাহার। শুভ সকাল। শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভীষণ সুন্দর লাগছে আপনাকে। অনেক ধন্যবাদ। আপনারা কেমন আছেন? আমরা ভীষণ ভালো আছি এবং আজকের সকালটা আপনাকে পেয়ে আরো বেশি বিশেষ হয়ে গেল। আমার কাছে অনেক বিশেষ মনে হচ্ছে। আসলে রাঙা সকালটা আমার কাছে অনেক প্রিয় একটা অনুষ্ঠান, আর আমি এখানে আসতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি। আমাদেরও খুব ভালো লাগছিল আপনি অফ এয়ারে যখন বলছিলেন আপনি খুব নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি দেখেন, একদম। এবং আজকে আপনি এই অনুষ্ঠানে এসেছেন, আমাদেরকে সময় দিবেন, সেজন্য আপনার প্রতিও কৃতজ্ঞতা। সাকি, তোমার কাছে মনে হয় না যে রন্ধন শিল্প, এই যে রান্না করা যে একটা চমৎকার শিল্প, এটা বলতেও কিন্তু আমরা অনেক কৃপণতা করি, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, তাই না? সেটাই বলছিলাম, আমরা অফ এয়ারে একটু গল্প করছিলাম না যে রন্ধনটাকে শিল্প হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি, কিন্তু কোথায় যেন একটা কার্পণ্যতা কাজ করে আমাদের। কিন্তু রান্নায় আসলে সবচেয়ে বেশি ক্রিয়েশনের জায়গা। মানে একজন রন্ধন শিল্পী হিসেবে আপনি কি বলবেন? অনেক সুন্দর একটা প্রশ্ন এবং সমসাময়িক প্রশ্ন, যেটা আমরা আসলে রন্ধন শিল্পী বলছি বা রন্ধন শিল্প বলছি, কিন্তু শিল্পের মর্যাদা পাচ্ছি না। এই জায়গাটা আসলে একটা বড় একটা ফাঁক রয়ে গেছে। আসলে আমরা ওই যে ছোটবেলা থেকেই বুঝি তো যে রান্না রান্না কিছু না, রান্না তো সবাই পারে। মানে এই বিষয়টা আসলে খুবই একটা গতানুগতিক একটা কথা, যে একটা ইজি একটা বিষয়, ইজি একটা বিষয়, যে রান্না তো কোনো ব্যাপার না, রান্না মনে হয় চুলার কাছে গেলেই রান্না করা যায়, সেরকম একটা ভাবনা থেকে এটাতে এই শিল্পটাকে, মানে আমাদের দেশে বিশেষ করে, যে শিল্পে পরিণত করাটা কঠিন হয়ে যাচ্ছে। একটা বিষয় হচ্ছে যে আমি একটু যুক্ত করি যে মানে সহজ প্রাপ্যতা। মানে আমরা শৈশব থেকেই দেখে এসেছি আমাদের দাদি, নানি, তারপর আমাদের মা, খালা সবাই, এটা আসলে না চাইলেও তারা আমাদের সবাই রান্নাঘরে আমরা বেশিরভাগ তাদেরকে দেখেছি। কারণ আমাদের মা খালারা বেশি করে তো ওয়ার্কিং লেডি ছিলেন না, বেশিরভাগই রান্নাঘরেই থাকতেন। প্রতি বেলায় তাদের কিছু না কিছু রান্নাবান্না থাকতোই, এবং তাদের উদ্দেশ্য ছিল কি, যে পরিবারের সবাইকে খুশি করা। খুশি করবে কি দিয়ে? খাবার দিয়ে। তো এই জন্য আসলে আপনি যে কথাটা বলেছেন, এটা আমি একদমই সহমত, যে সহজপ্রাপ্যতা এটাও একটা বিষয়। আর এখন রান্নাটা কিন্তু এত সহজপ্রাপ্য নয়, কারণ এখন বেশিরভাগ মানুষ কাজ করে, বেশিরভাগ নারীরাই কাজে যুক্ত, এবং রান্না করার জন্য যে সময় বের করতে হয়, সেই সময়টা বের করে অন্য কাজের সাথে সমন্বয় করে চলাটা আসলেই টাফ। এখন রন্ধন শিল্প আসলেই শিল্পের দোরগোড়ায় যাচ্ছে। আমি এই বিষয়ে খুবই আশাবাদী, যেহেতু আমি এই শিল্পের সাথে অনেক বছর ধরে যুক্ত, এবং আমিও রান্নাটাকে এমন একটা শিল্পে পৌঁছে দিতে চাই, মানে আমার নিজের মাধ্যমেই এবং সকলের সহযোগিতায়, যেন সত্যি সত্যি আমাদের দেশ একদিন মানুষ বলে যে আমরা রন্ধন শিল্পী, আমরা শিল্পীর তুলির আঁচড় দিয়ে এই শিল্পটাকে সত্যি শিল্পের যে মর্যাদা সেটা দিতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি যদি একটু যুক্ত করি না, শিল্পীর তুলির আঁচড়ের কথা উনি বলছিলেন, এই যে আপনি এত সুন্দর করে ডেকোরেট করে নিয়ে আসছেন না, এখানে যে হালুয়াটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেখানে একটু কিশমিশ, একটু বাদাম দিয়ে যে ডেকোরেশন, তারপর চাউমিনটা আপনি যেভাবে করেছেন, হ্যাঁ, সেখানে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, চিকেন আছে, ভেজিটেবল আছে বিভিন্ন রকম, এবং আপনি একটু টমেটো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছেন না। এটাও তো মানে শিল্পীর যে তুলির আঁচড়টার কথা আমরা বলি, কোনো অংশেই কি তার চেয়ে কম? আসলে না, কোনো অংশে কম না, আরো অনেক কিছু সাজানো যেত। আমি পার্সোনালি খাবারটাকে খুব কম সাজাই, সবসময় তাই। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আমি সবসময় আমার শ্রোতা যারা আছেন, দর্শক যারা, ভিউয়ার্স যারা আছেন, বা আমার যারা স্টুডেন্ট আছেন, যেহেতু আমি ট্রেনার হিসেবে কাজ করছি, তো আমি তাদেরকে বলেছি আসলে খাবারটাকে বেশি ফোকাস করতে এবং খাবারের টেস্টকে বেশি প্রাধান্য দিতে। মানে এমন হয় না যে খাবার অনেক অনেক অল্প খাবার কিন্তু আমি সাজিয়ে ফেলেছি অনেক কিছু দিয়ে, গার্নিশিংটা অনেক বেশি প্রমিনেন্ট মনে হচ্ছে, ওই দিকেই ফোকাসটা হচ্ছে, খাবারের দিকে আমার চোখ যাচ্ছে না। আমি এই বিষয়টাতে আমি আবার একমত না। মানে অনেকে আছে যে অনেক বেশি ডেকোরেশন করে, তো আমার স্টুডেন্টদেরকেও আমি
সবসময় এটাই বলি যে আপনারা আসলে যেটা করবেন যে খাবারটাকেই ফোকাস করবেন, নিশ্চয়ই নিশ্চয়ই, এবং যে Taste তো খাবারটা আসলে দিয়ে থাকতেই হবে। যেটা দিয়ে আমরা গার্নিশ করব সেটা যেন এডিবল হয়, এবং আমি ওই খাবারে যে খাবারটা ইউজ করেছি যে ইনগ্রেডিয়েন্টস জি। সেটা দিয়ে যেন ডেকোরেশনটা হয়। চমৎকার বলেছেন যে অতিরিক্ত সাজাতে গিয়ে যেন খাবারটার মান ঢেকে বা না যায়। স্বাদ যেন কমে না যায়। আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, আমরা চাই দর্শকরা অবশ্যই সেগুলো জানুক। আমি একটু পড়ছি। জি। প্রিয় দর্শক, রন্ধনশিল্পী আফলাতুন নাহার বাংলাদেশের কালিনারি অঙ্গনের এক সুপরিচিত নাম। পেশাদার শেফ হিসেবে তিনি ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, বেকারি, পেস্ট্রি, ফুড প্রসেসিং ও ফুড সেফটির উপর দেশ বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ ও সনদ অর্জন করেছেন। আফলাতুন নাহারস কিচেন এবং রিমিনিস কর্নারের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে মানসম্মত ক্যাটারিং ও কালিনারি সেবা প্রদান করে আসছেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির প্রশিক্ষক ও অ্যাসেসর হিসেবে তিনি নতুন প্রজন্মের শেফ ও কালিনারি উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রান্নাকে শুধু পেশা নয়, শিল্প ও সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠা করতেই তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। ঐতিহ্যবাহী খাবার, আধুনিক ফিউশন কুইজিন এবং বেকারি আইটেম তার বিশেষ দক্ষতা রয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও তিনি বাংলাদেশের রন্ধন শিল্পকে প্রতিনিধিত্ব করেছেন এবং হেরিটেজ ট্রেডিশনাল কুইজিন বিভাগে জুরি অ্যাওয়ার্ড সহ নানান সম্মাননা অর্জন করেছেন। তিনি শুধু রন্ধন শিল্পী নন, একজন কবি, লেখক ও গীতিকার হিসেবেও পরিচিত। এ পর্যন্ত তার 3টি কাব্যগ্রন্থ এবং 8টি গান প্রকাশিত হয়েছে। আপনি বলছিলেন যে রান্নায় শিল্পের ছোঁয়া, আপনি একজন শিল্পী মানুষ, কবি মানুষ, কোন পরিচয়টা বেশি ভালো লাগে? আমার কাছে মনে হয় রন্ধন শিল্পী, তাই এখন না? তো অবশ্যই রন্ধন শিল্পী, কারণ রন্ধন শিল্পটা তো এখন আমার পেশা। আচ্ছা, আর ওগুলো হচ্ছে শখের বিষয়। শখের বিষয়। আর আসলে কবি বা গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করব বা পরিচিতি লাভ করব এই চিন্তাই ছিল না। আচ্ছা। অনেক পরে এই চিন্তাটা আমি করেছি, লেখালেখি করেছি অনেক ছোটবেলা থেকে, বাহ। কিন্তু প্রকাশ করব, বই প্রকাশ করব, গান রেকর্ড করব, এরকম কোনো চিন্তাই ছিল না আসলে। ওগুলো মানে যেটি আমি বলছিলাম না, যে একজন রন্ধন শিল্পী বা রন্ধনের যে জায়গাটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ক্রিয়েশনের জায়গা। এবং আপনার শুরুটা কিন্তু মানে রান্না দিয়েই হয়েছিল, মানে যেখানে আপনি আপনার ক্যারিয়ার তৈরি করেছেন। এখন আপনি একজন কবিও, আপনি লেখালেখিও করছেন, আপনি গান লিখছেন, কি চমৎকার না? নিশ্চয়ই। আমরা একদম শৈশবে যাই, আমরা পর্যায়ক্রমে আসবো আপনার রান্না, আপনার লেখালেখি সবকিছু নিয়ে। আপনার জন্ম নাটোরে হয়েছে, যদিও বড় হয়েছেন পাকশিতে। হ্যাঁ, আমার একটু শুনতে চাই আমার ছোটবেলাটা নিয়ে। বাবা যেহেতু রেলওয়েতে চাকরি করতেন, আমার জন্মের পরই আসলে যেহেতু ট্রান্সফারেবল জব ছিল, সেজন্য আমার শৈশবটা পাকশিতে বেড়ে ওঠা, মানে একদম ছোট থেকে, মানে একদম কোলে থেকে, যেটা বলি যে কোলের থেকে মানে ক্লাস 8 পর্যন্ত আমি পাকশিতে ছিলাম। জি, যেহেতু আমার বাবা ওখানে চাকরি করতেন। পাকশি পাকশি বলতে একটা আমরা রেলওয়ে শহর, পাকশিকে রেলওয়ে শহরই বলা জি, হয়, জি। আর পদ্মাপাড়ের শহর বলা জি, হয়। জি, জি। সেটাই বলতে চাচ্ছিলাম যে পাকশি হয়তো অনেকেই বুঝবেন না, পাকশি বলতে সেটা আমরা কোন জায়গাটাতে বুঝাচ্ছি। পদ্মাপাড়ের পদ্মাপাড়ে একটা জায়গা। হাডিং ব্রিজ বললেই জি, পাকশি জি, জি, বুঝবে। হার্ডিং হার্ডিং ব্রিজ, ব্রিজ। জি। তো কেমন ছিল শৈশব ঘিরেই তো সেই পদ্মা পার, পদ্মা, সেই প্রকৃতির সান্নিধ্যেই আপনি বড় হয়েছেন বলা একদম। যায়। ক ভাই বোন ছিলেন? আমরা 8 ভাই বোন, আপনি সবার ছোট? সবার ছোট। আচ্ছা, দুরন্তপনায় ভরপুর ছিলেন নাকি মোটামুটি একটু শান্ত প্রকৃতির? শান্ত কি করতে ভালো প্রকৃতির। লাগতো শৈশবে? পড়াশোনাটাই বেশি ফোকাস হতো, কারণ আমি পড়াশোনায় ছোটবেলা থেকে ভালো ছিলাম, আর আমার আব্বাজান হচ্ছে খুবই পড়াশোনা ছাড়া আসলে উনি কিছু বুঝতেন না, মানে সব ভাই বোনকেই পড়াশোনার বিষয়টাতে সবচেয়ে বেশি ফোকাস করেছেন, যে পড়াশোনা ভালো করে করতে হবে। তার বাইরে হ্যাঁ, আব্বাজানের সাথে আমি হাত ধরে অনেক পদ্মা পাড়ে গেছি, এবং পদ্মা পাড়ে যাওয়ার সময় যে রাস্তাটা ছিল হেঁটে হেঁটে যেতাম, এবং আল বলে না যে দুই পাশে গাছ, মাঝখান দিয়ে একটা সরু রাস্তা, জি, জি। হ্যাঁ, দুই পাশে ওই যে আড়ল, যে অড়হরের যে গাছগুলো থাকে না, ওগুলো থাকতো। অরল, হ্যাঁ, আড়ল বলে ওগুলাকে। জি, জি, তো জি। ওখানে যে কাঁচা যে ফলগুলো ধরে থাকতো, আব্বাজান মাঝে মাঝে ওইটা ছিঁড়ে আমাকে ফলটা ছিঁড়ে খেতে দিতেন। আচ্ছা। তো এই স্মৃতিগুলো আমাকে খুব মানে খুব নাড়া দেয় হৃদয়স্পর্শী, কারণ আমার বাবা আসলে খুব ছোটবেলায় মারা গেছেন, আমি যখন স্কুলে পড়ি তখন উনি মারা গেছেন। তো ওই স্মৃতিগুলো আমার খুব মনে পড়ে। এবং পদ্মার পাড়ে গিয়ে যে আমরা ইলিশ মাছ, বিশেষ করে তখন আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, তো বড় বোন যখন দুলাভাই আসতেন, তো বড় মেয়ে সেই অনুযায়ী আপারও একটা অন্যরকম একটা, বাসায় বুঝেন তো যে বড় জি, ছেলে হোক বা মেয়ে হোক আলাদা একটা প্রাধান্য থাকে। নিশ্চয়ই। তো বড় জামাই আসবে, সেজন্য আব্বাজান সবসময় পদ্মা পাড়ে গিয়ে
মানে এই স্মৃতিটা খুব মনে হয় যে ইলিশ মাছ আসলে তাজা দেখেছি আমি, মানে ইলিশ মাছ কিন্তু জাল থেকে ওঠানোর পরে কয়েক মিনিট বেঁচে থাকে, খুব অল্প প্রাণ, খুবই অল্প সময়। তো ওই যে একদম লাফ দিয়ে একটা পাড়ে পড়লো, তারপরে ওখান থেকে আব্বাজান নিয়ে আসলেন একদম এই রূপালী চিকচিক করা, মানে সূর্যের আলো পড়ে যে চিকচিক একটা এটা আমার খুব স্মৃতিতে ভাসে আর কি। মানে এই বাবাকে কি আব্বাজানই বলতেন? আব্বাজান বলতেন। কি চমৎকার না, মধুর। আর আসলে বিয়োগের বিষয়টা হয় কি আমাদের সবার জীবনেই তো আসে, হয়তো কারো আর্লি স্টেজে একটু পরে, কিন্তু এই বিয়োগের সম্মুখীন আমাদের হতেও হয়। এবং একটা সময় এই বিয়োগের পর হয়তো আমরা চেষ্টা করি সেই মানুষগুলো কি করতেন, কি পছন্দ করতেন, বিশেষ করে বাবা মা যদি হয়, মনে হয় যেন সেই পথেই একটু হাঁটি, সেটাই একটু করি। এই জন্যই বিষয়টা আসলে আমি আজকে প্রাসঙ্গিকভাবে নিয়ে আসলাম। আপনার জীবনেও নিশ্চয়ই এরকম কোনো ঘটনা আছে যে বাবার আদর্শ, বাবার যে চিন্তা চেতনা, যে পজিটিভিটি, সেগুলো নিয়ে একটু সামনে এগোনো, কি ভাবতেন সেই সময়? আসলে আব্বাজান সবসময় ভেবেছেন যে আমি, মানে আমার বেলায় ভেবেছেন আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম। আর ওই পাকশিতে তখন মানে খুবই আগের কথা, কিন্তু তারপরে একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। যেহেতু এটা রেলওয়ে শহর, তো রেলওয়ের অনেক বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তারা ওখানে থাকতেন। তো অফিসার্স কলোনি বলে একটা এলাকা ছিল, তার পাশে একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, শফি আহমেদ ইংলিশ মিডিয়াম স্কুল, এটা আমার মনে আছে। তো তখন আব্বাজান আমাকে ওখানে নিয়ে যেয়ে ভর্তি করেন। তা আমি এত ছোট ছিলাম, খুব ছোট বয়সে আমি পড়াশোনা করেছি, মানে খুবই ছোট বয়সে। মানে আব্বাজানের কাছে হাতে খড়ি হচ্ছে যে দেখবেন যে যখন মানে মুখে কথা ফুটে গেছে তখন থেকেই আব্বাজান শুরু করে দিয়েছেন। এবং আমার মা অল্প শিক্ষিত ছিলেন, কিন্তু আমার মা কিন্তু আমাদের হাতে খড়িটা দিয়েছেন। মানে মুখে কথা, এই অভ্যাসটা আমার পরে আমি আমার বাচ্চাদের ক্ষেত্রেও এটা আমি করেছি, যে যখন কাজ করতাম কাজের মাঝখানেই আমি বাচ্চাদের সাথে কথা বলতাম। আমার মা এটা করতেন প্রত্যেক বাচ্চাকে, মানে একটা ধরেন রাইমস, একটা কবিতা বা ছড়া মা মুখে মুখে বলতেন, সরেয়াতে কি হয়, সরেয়াতে কি হয়, এটা মুখে মুখে আমরা শিখেছি। বাসা থেকে অনেক কিছু শিখে তারপরে আমরা স্কুলে গিয়েছি। তো স্কুলে যখন আব্বাজান ভর্তি করাতে যান তখন সবাই বলছে এত ছোট, ওকে তো স্কুলে বসাই যাবে না। মানে আমার একটা কথা মনে আছে, আমি যখন 5-এ বৃত্তি পরীক্ষা দিতে যাই তখন ঈশ্বরদী হচ্ছে যেটা এখন তো ঈশ্বরদী খুব পপুলার জায়গা, এবং ঈশ্বরদী আমার শ্বশুর বাড়ি। তো তখন ঈশ্বরদীতে পরীক্ষা দিতে গেলাম। তো আমি যখন বসেছি, আমাকে একটা স্যার এসে বলছে তুমি যাও, এরকম। তো আমি তো চুপ করে আছি, আমার বোন গেছে সাথে, মানে উনি ভাবছে যে আমি হয়তো ক্যান্ডিডেটের ছোট বোন। বলছে তুমি যাও, এখন তো পরীক্ষা শুরু হয়ে যাবে। তা আমি কিছু বলছি না। আমার বোন এসে তখন বললো না, ও তো ক্যান্ডিডেট, ও এত ছোট মানুষ 5-এ পড়ে। মানে খুবই ছোট ছিলাম। এবং আমি যে কথাটা বলতে চাই, 5-এ যখন আমার বৃত্তি পরীক্ষা, তো আপনারা সবাই জানেন যে অ্যানুয়াল পরীক্ষার পরে কিন্তু বৃত্তি পরীক্ষাটা হয়। তো সব বাচ্চারা যখন খেলাধুলা করে, আমি তখন পড়াশোনা করি। মানে আমার কখনো মনে হয় না যে ওরা তো, মানে আমাদের দরজাটা খুললে একটা মাঠ ছিল পাকশিতে, ছোট শহর কিন্তু খুব সুন্দর একটা পরিচ্ছন্ন শহর। তো মাঠ ছিল, ওখানে সবাই খেলাধুলা করছে, যেহেতু অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে। তো আব্বাজান মা বলছে যে আমার মেয়েটা মানে খেলতেও যায় না, বলেও না, পড়ছে। এবং আমি 5-এ বৃত্তি পরীক্ষার সমস্ত নোট আমি নিজে করতাম। আমি জানি না মানে কিভাবে কি করেছি, কিন্তু মানে আমার বড় ভাইয়ের বন্ধুরা যখন আসতো, ওনারা তো তখন কলেজে পড়ে, আব্বাজান বলতেন যে তোমরা একটু আমার মেয়েটাকে দেখো কি পড়ছে, মানে কি করবে আসলে। বলে যে আঙ্কেল ও তো মানে ওর তো কিছু লাগবে না, ও নিজে নোট করে ফেলেছে, যথেষ্ট নিজের জন্য। এইটা বলতো। মানে আমার তখন মনে হয় যে আসলে ওখান থেকে হয়তো আমার সৃজনশীলতাটা শুরু হয়েছে, কারণ আমার বাবা আসলে একজন সৃজনশীল মানুষ ছিলেন। চমৎকার। নিশ্চয়ই খুবই সৃজনশীল মানুষ। আপনি শুধু পড়াশোনায় না, আমরা যতটুকু জেনেছি উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, লেখালেখি, সেগুলো অনেক শৈশব থেকেই মনে হয় আপনার। আমি কলেজ জীবনে অনেক করেছি এগুলো। আচ্ছা, কলেজ জীবনটা কোথায় কাটলো? নাটোরে নবাব সিরাজউদ্দৌলা কলেজ। জি, এই যে লেখালেখির কথা বলছিলেন, প্রসিদ্ধ একটা কলেজ নবাব সিরাজউদ্দৌলা কলেজ, এখানে আমি পড়েছি। তো তখন আসলে হয় কি, ওই যে আমি বললাম না, আমি কিন্তু একটু নিভৃতচারী মানুষ। মানে খুবই কোলাহল আমি পছন্দ করি না, এখনো আমি কোলাহল পছন্দ করি না। আমার মনে হয় যে নীরব শান্ত পরিবেশ, নির্জন পরিবেশ, নদীর পাড়, এগুলো আমার খুব খুব টাচ করে আমাকে। এটাই বোধহয় লেখালেখির ক্ষেত্রে অনুপ্রেরণা হয়েছে। তো যখন ওই যে কমন রুম ছিল না, মেয়েদের কমন রুম থাকতো কলেজে, ব্রেকের সময় কমন রুমে খুব গ্যাদারিং হতো, সবাই খুব কথা বলতো। আমি দেখা যাচ্ছে একপাশে বসে, তখন তো যে বড় বড় খাতা ছিল, তো খাতার মধ্যে কিছু একটা মনে আসলো, খাতার উপর আমার হাতের লেখা খুব সুন্দর ছিল, এখন অনেক খারাপ হয়ে গেছে, কারণ এখন লেখালেখিটা আসলে মোবাইলেই হয়। তো হাতের লেখা খুবই সুন্দর ছিল একদম। মানে টিচাররা বলতো যে ওর কোথাও আমরা কাটতে পারি না, লাল কালি দিতে পারি না,
এরকম। তো তখন হচ্ছে 2 লাইন করে কোট করে করে, মানে এই যে ডবল দাগ দিয়ে দিয়ে আমি 2 লাইন করে, এটাকে কবিতা বলবো না, এটাকে আমি মনের অনুভূতি বলবো, সেটা আমি করতাম যখন কমন রুমে বসে থাকতাম, যখন সবাই খুব কোলাহল করতো, কথা বলতো, একে অন্যের সাথে শেয়ার করতো, মজা করতো, তখন আমি একপাশে বসে এই কাজটা করতাম। মানে এই যে পড়াশোনায় এত ভালো একটা মেয়ে না, আবৃত্তি করছে, উপস্থিত বক্তৃতা, লেখালেখি যেটি বলছিল, মানে সেখানেও মা যে একজন বড় রন্ধন শিল্পী ছিলেন, মায়ের রান্নাটাও যে একটু দেখতে হবে, সেটা আসলে কখন তৈরি হলো আমরা জানি। একটু তার আগে দুটো রেসিপি যেহেতু আছে সেটা নিয়ে একটু কথা বলি। আনিস, তুমি বলছিলে অফেয়ারে বুটের হালুয়া তোমার খুব প্রিয়। বুটের হালুয়া অবশ্যই তুমি কি ফার্স্ট জিজ্ঞেস প্রায়োরিটি করবে? হবে। হ্যাঁ, সেটা কখন খাবে, কখন খাওয়াটা আমাদের জন্য হেলদি হবে, এবং এটা রেসিপিটাও একটু জানতে চাই। এই ছোলার ডালের হালুয়াটা আমার মায়ের রেসিপি, আচ্ছা। এটা আমার এখন সিগনেচার রেসিপি, কারণ এটা আসলে আপনারা খাওয়ার পরে বলবেন, তবে যারা ইতিমধ্যে খেয়েছেন তারা সবাই এটার প্রশংসা আমরা করেন। অফেয়ারে পুরো টিম মিলে খাবো, আমরা এখন আর টেস্ট করব একদম। না। আমরা শুধু একটু জানি যে ইনগ্রেডিয়েন্ট এখানে কি কি আছে। আমরা তো বুটের হালুয়া বলতে বুঝি যে কেউ দুধটা ইউজ করেন, কেউ করেন না। আপনি কি কি করেছেন জানতে চাই। আমি যখন সিদ্ধ করি তখনও দুধ দিয়ে সিদ্ধ করি, এবং পরে যখন ব্লেন্ড করা হয়, আগে তো ধরেন যে পাটায় বেটে করা হতো, এখন তো আমাদের ফুড প্রসেসর সবই আছে, তো যখন আমি এটা ব্লেন্ড করি তখনও হচ্ছে দুধ দিয়ে করি, এখানে কোনো পানির ব্যবহারই নাই। আচ্ছা। এরপরে হচ্ছে এটা হচ্ছে যে ছোলার হালুয়াটা একটু টাফ, মানে এই হালুয়াটা করা, যে এটা যেহেতু আমি রাতে করেছি, এটা যখন আবার একদিন থাকে তখন উপরে একটা লেয়ার পড়ে যায়, ভিতরটা নরম থাকে, দুই পাশে একটু ক্রিস্পি হয়, এটাই হচ্ছে এটার বিশেষত্ব। তো এইটা করতে যে ছোলার যখন মিক্সড করে ফেলি চিনি দিয়ে, খুবই কম উপকরণ কিন্তু, চিনি জাস্ট আর এলাচ দারচিনিটা দিই, পরে এলাচ দারচিনিটা তুলে নিই, ঘি, পুরোটাই ঘি দিয়ে। এখানে কি আপনি কোনো টিপস দিতে চান যে বুটের হালুয়াটা আপনি যেটা বলছিলেন যে প্রসেসটা যেমন সবচেয়ে বেশি কঠিন, মানে বিশেষ করে চুলার কাজটা, আরেকটা বিষয় হচ্ছে হালুয়াটা আসলে কখন নামবে, দেখা যায় কখনো কখনো খুব শক্ত হয়ে যাচ্ছে, কখনো কখনো নরম হয়ে কাটা যাচ্ছে না। এক্স্যাক্টলি, আপনি কোনো টিপস দিবেন কিনা দর্শকদের? এটা আমি বলবো দর্শকদেরকে একটাই কথা, যে এখানে হালুয়া মানেই কনসেন্ট্রেশন, ফুল কনসেন্ট্রেশন, মানে হালুয়া পাতিল সামনে রেখে আপনি কোথাও যেতে পারবেন না, অন্যদিকে তাকানোও নিষেধ, তাকালেও দেখা যাচ্ছে যে পুড়ে গেছে, বা বুঝতে পেরেছো, মানে প্রসেসটা এতটাই টাফ যে ফুল কনসেন্ট্রেশন থাকতে হবে, আশেপাশে কেউ না থাকলেই ভালো। আর যখন হয়তো অনেক বড় পরিসরে করা হয়, ধরেন যে 5 কেজি আমি করছি, তখন অবশ্যই নাড়ার জন্য একজন সাথে থাকতে হয়, কারণ ওই সময় কিন্তু যেটা আমি লাকড়ি বলবো, কাঠের লাকড়ি দিয়ে আমি নাড়ি, তো তখন কিন্তু 2 হাত দিয়ে নাড়তে হয়, আরেকজন হেল্পিং লাগবে, মানে পাতিলটা ধরার জন্য একজন হেল্পিং লাগবে। রন্ধন শিল্পীর দক্ষতা বলে কথা, আমরা একটু চাউমিনে যাই, কি কি দিয়েছেন? চাউমিনের মধ্যে এখানে মিক্সড ভেজিটেবল আছে, যেটা আমি ব্লাঞ্চ করে নিয়েছি প্রথমে, এরপরে সতে করা, যেটা নরমালি করা হয়, ডিম দেওয়া আছে, আর চিকেনটাকে আমি গ্রিল করে নিয়েছিলাম, এখানে কিন্তু গ্রিল চিকেন দেওয়া, এই কারণে আসলে দেখতে এতটা সুন্দর লাগছে। এবং সাথে কিছু তিলও আপনি এখানে ইউজ করেছেন। চমৎকার চমৎকারটা হচ্ছে আপনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, এবং এরপর পরই আপনি রন্ধন শিল্পকে পেশা হিসেবে নিয়েছেন। এর আগে আসলে ব্যাপারটা বোধহয় সাইলেন্টলি হচ্ছিল, রান্না করা, প্রশিক্ষণ নেয়, ব্যাপারটা কি আসলে এরকম? আসলে আমার যখন বিয়ে হয়, আচ্ছা, 98-এ, তখন আমি মাস্টার্স পড়ি আর কি, মাস্টার্সে পড়ি, এর মধ্যেই হচ্ছে আমি প্যারালালি অনেকগুলো কাজ করেছি ওই একই ইয়ারে। যখন আমি মাস্টার্স পরীক্ষা দিই, ইন দ্য মিন টাইম মানে আমি পোস্ট গ্রাজুয়েশন করি বিআইএম থেকে, পার্সোনাল ম্যানেজমেন্টের উপরে, প্যারালালি এটা করেছি, এবং তখন আমার বাচ্চা, মানে প্রেগনেন্ট ছিলাম আমি, তখন প্রেগনেন্ট অবস্থায় আমি মাস্টার্স পেয়েছি, এখান থেকে রাজশাহী গিয়েছি, মানে নাটোর থেকে রাজশাহী গিয়েছি, এবং এখানে আবার সোবানবাগে আমার বিআইএম থেকে আমি পোস্ট গ্রাজুয়েট করছিলাম, মানে একসাথেই কিন্তু আমার এই ঘটনাটা, এবং মাঝখানে আমার বেবি হয়, বেবি হওয়ার পরে আমি পোস্ট গ্রাজুয়েটের পরের পার্টটা কমপ্লিট করি, মাস্টার্সটা শেষ হয়, আর রেজাল্টটা হয় পরে আমার বাচ্চা হওয়ার পরে, আর পোস্ট গ্রাজুয়েটের সেকেন্ড পার্টটা আমার বাচ্চা হওয়ার পরে শেষ করি আমি। তো তখন আসলে খুব স্ট্রাগল করেছি আমি, মানে এটাকে আমি বলবো যে স্ট্রাগলই, কারণ একসাথে এতগুলো করা এবং প্রেগনেন্ট অবস্থায়, এবং ওই সময় আমার ডক্টর যেটা বলেছিলেন যে মুভ করা যাবে না, আচ্ছা, কিন্তু ওনাকে আমি না জানিয়ে আসলে এখান থেকে আমি বাসে করে রাজশাহী গিয়েছি। তো যাই হোক, আল্লাহ ভরসা, সবকিছুই তিনি মালিক, হ্যাঁ, সবকিছুই ভালো মতোই হয়েছে, আমার বাচ্চাও সুস্থভাবে হয়েছে, এবং আমিও ভালো ছিলাম, সবকিছুই কমপ্লিট করেছি। এরপরে হচ্ছে যখন আমার বাচ্চা 6 মাস বয়স, তখন আমার হঠাৎ করেই রান্না, মানে
হয় কি যে এই যে রান্নার বিষয়টা না, আমি বিয়ের আগে আসলে ওইভাবে রেগুলার রান্না করার কোনো সুযোগ ছিল না আমার, কারণ ছোট মেয়ে ছিলাম না। ছোট মেয়ে থাকলে কি হয়, পড়াশোনায় ভালো, সবাই শুধু বলতো পড়ো পড়ো পড়ো, মানে সবার একটাই কথা ছিল পড়ো। বেশি থাকে। হ্যাঁ, এবং মা ছিলেন, মা ভালো রান্না করতেন। বড় বোন ছিল, আমার ইমিডিয়েট যে বোনটা ছিল ও ছিল, এরপরে ভাইদের বিয়ে হলো, ভাইয়ের বউরা, সব মিলিয়ে আমি কখনো কিচেনে ঢোকার চান্সই পেতাম না। বিশাল একটা পরিবার, তাই তো? হ্যাঁ, চান্স পেতাম না। মানে যদি বলতাম দাও না কিছু করি, বলে যাও 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 তুমি পড়ো, মানে এরকম একটা অবস্থা ছিল আমার। তো আমি যেটা করেছি আসলে, হয়তোবা এই পেশাটা আমি আমার ভাগ্যে আছে, কারণ এটা তো নিয়তি, তাই না, যে এখানে আমি রন্ধনশিল্পী হিসাবে আজকে এখানে বসে আছি, কিন্তু রন্ধনশিল্পী হিসেবেই বেসিক্যালি। তো সেই বিষয়টা আমার মধ্যে আসলো কিভাবে, যে আমি মা যখন রান্না করতেন, এই যে হালুয়ার কথা বললাম, হালুয়া তখন কিন্তু অকেশনালি একদিনই রান্না হতো, যেমন শবে বরাতের সময় অনেক রকমের হালুয়া মা বানাইতেন এবং অনেক বেশি পরিমাণে বানানো হতো। কারণ তখন কি কালচার ছিল, প্রত্যেকটা বাসায় বাসায় রুটি এবং হালুয়া দিয়ে আসতে হতো। আমার মনে আছে যে আমাদের পরিবার থেকে প্রতি শবে বরাতে 100 পরিবারকে দেওয়া হতো, এবং আমি আর আমার বোন, এটা হচ্ছে উৎসব, আমাদের শবে বরাতে মা আমাদেরকে নতুন জামা বানিয়ে দিতেন। কেন? আমরা ওই যে হালুয়া দিতে যাব বাসায় বাসায়, এই জন্য। মানে এটা মনে হয় কারো জীবনেই হয় নাই যে শবে বরাতেও তখন আমরা নতুন জামা পেতাম, কারণ আমরা হালুয়া দিতে যাব। আর ওইটা হচ্ছে আমাদের কাছে খুবই এক্সাইটিং ব্যাপার ছিল। এবং হালুয়া যখন মা তৈরি করতেন, তখন অনেক বড় পাতিল, এবং মায়ের যে বিষয়গুলো ছিল, মা প্রত্যেকটা জিনিস সেপারেট করে রাখতেন। হালুয়ার পাতিল কিন্তু একটাই, হালুয়া নাড়ার যে লাকড়িটা সেটাও আলাদা। এখন আমিও সেটা করেছি। কালকে যখন আমি হালুয়াটা বানাইতে যাই, তখন কিন্তু আমি ওই লাকড়ি দিয়েই খুঁজে বের করছি। মানে আমার কিচেনের লোকজন বলছে যে ম্যাডাম এটা নেন এটা নেন, আমি বলছি না না, আমার তো নির্দিষ্ট আছে, আমি ওটা দিয়েই করব। ওটা আমি সারা বছর যখন হালুয়া বানাই তখন ওটা দিয়েই করি, তরকারি বা অন্য কিছুর সাথে ওইটা আমি মিলাই না। এটা আমার মাও করতেন। তো তখন ওখান থেকে ওই যে হালুয়া যখন নাড়তেন মা, তখন মনে হতো দেখি মা একটু নাড়ি একটু নাড়ি একটু নাড়িটা বলতাম, একটু নাড়ি। তো মা বলতেন না তোমরা পারবা না, না একটু নাড়ি। তারপরে হালুয়াটা যখন সার্ভ করা হয়, তখন কিন্তু হালুয়াটাকে সেট করতে হয়। এই যে সেটিং এর বিষয়টা খুব খুব দ্রুত করতে হয়, খুব দ্রুত করতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে, কাটা যাবে না, ফেটে যাবে। তো এই বিষয়টা আমরা তখন হাত দিয়ে, মা হাতের তালু দিয়ে, ঘি লাগে হাতের তালু দিয়ে করতেন। আমরা তো এখন অনেক ধরনের অনেক কিছু দিয়ে করি, কিন্তু মা একদম ওই গরম অবস্থায় হাতের তালু দিয়ে করতেন এবং লাল হয়ে যেত। তো এটা চোখে ভাসে, এবং এই কাজটা আমিও করি, তখনও করতাম। এইভাবে করতে করতে আমার মনে হয় আমি না, মানে চোখের দেখাতে অনেক কিছু শিখেছি। এবং বিয়ের পরে আসলে আমার এই সুযোগটা হয়, যেহেতু আমি একমাত্র ছেলের বউ, তখনই আমার সুযোগটা আসে। যখন আমি ঢাকায় আসি, তারপরে রান্না, মানে আমার নতুন বাসা, কিছু করার নাই, তখন আমি নানা রকমের রান্না এক্সপেরিমেন্ট করতাম। আর সবচেয়ে আমার প্রবলেম হতো যে জিনিসটা শুরুর দিকে, যে রান্নার কম্বিনেশন, মানে ধরেন বেগুন দিয়ে ইলিশ মাছ, এটা বুঝতাম না, মানে কোনটা দিয়ে কোনটা এটা বুঝতাম না। তো তখন এক্সপেরিমেন্ট করতাম। ও তো আমার হাজবেন্ড যদি বিজনেস করে, ও সারাদিনের জন্য চলে যেত অফিসে, আর আমার তো কোনো কাজ ছিল না, একা, তখন বাচ্চা হয় নাই। তো তখন আমি বিভিন্ন রকমের রান্না আসলে তখন এক্সপেরিমেন্ট করেছি। এখানে একটা প্রশ্ন আছে, এই যে আপনি এক্সপেরিমেন্ট করতেন, আপনি ভালো রান্না করছেন কিনা এটার জন্য তো ভালো একটা টেস্ট বার দরকার, মানে সেটাতে কে সহযোগিতা করতো? ও আচ্ছা, কারা ছিল তারা? তারা সবাই আমার শ্বশুর বাড়ির লোক। আমার শ্বশুর বাড়ির ওই যে একটা প্রবাদ আছে যে উদর দিয়ে হৃদয়ে প্রবেশ, তো আমার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। আচ্ছা, আমার মানে শুনলে আশ্চর্য হবেন যে আমার এনগেজমেন্টে পুরো রান্নাটা আমি করেছিলাম। সেটা কিন্তু পুরোটা এক্সপেরিমেন্টাল ছিল, কারণ আমি এত বড় রান্না কখনোই করিনি। তাই নাকি? হ্যাঁ। তো নিশ্চয়ই সেখানে অনেক বাহবা পেয়েছেন। অনেক। আচ্ছা, তার মানে আপনি এক্সপেরিমেন্ট করতে ভয় পান না? একদম না, এখনো আমি প্রতিদিন এক্সপেরিমেন্ট করি। চমৎকার চমৎকার। আমরা শুনবো এক্সপেরিমেন্টাল কিছু রান্নাও আপনার আছে, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। দুটো ডিশ রয়েছে। হ্যাঁ, এখানে একটা পোলাও দেখতে পাচ্ছি আমরা, রাইস, হ্যাঁ, আর একটা দেখতে পাচ্ছি মাটন রেজালা। আচ্ছা, আমরা মাটন রেজালাটা দিয়েই শুরু করি একটু। এটা নিশ্চয়ই আপনার দুপুরের একটা ডিশ। দুপুরের, আচ্ছা, লাঞ্চ বা ডিনার, মানে যেটাকে প্রেফার করবে। আচ্ছা, মাটনের রেসিপিটা কি আপনি বলতে চান আমাদের দর্শকদেরকে? সেটা আমার একদমই মৌলিক রেসিপি। জি, এটা শাহী রেজালা। এখানে রেজালার যে মশলাটা আছে, সেটা আমার রিমিনিস কর্নারের একটা সিগনেচার মশলা, যেটা আমিই তৈরি করেছি। আসলে মশলা নিয়ে যখন আমার ক্যাটারিং কিন্তু 2018 থেকে শুরু হয়। তো 2018-তে যখন আমি ক্যাটারিং করি, বিভিন্ন ক্লায়েন্টের তো বিভিন্ন রকমের চাহিদা থাকে। এক একজন কিন্তু এক এক রকমের রেজালা চায়, এক একজন এক এক রকমের পোলাও চায়, এক একজন এক এক রকমের রোস্ট চায়। অনেকে বলে রোস্টে ঝোল রাখবেন, অনেকে বলে একদম মাখা মাখা রাখবেন, আবার অনেকে ঝোলটা প্রেফার করে। হ্যাঁ, অনেকে ঝোলটা পছন্দ করে।
কারণ পোলাও আর রোস্ট আর একটা কাবাব দিয়ে হয়তো সে তার মানে অতিথিকে Right. আপ্যায়ন করছে, তো তখন তো খুব ড্রাই হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে বলে যে একটু রোস্টে ঝোল রেখেন। সাধারণত যেটা রোস্টের রেসিপি সেটা কিন্তু মাখামাখাই মাখামাখাই হয়। হয়, কিন্তু উনি বলছেন যে না, রোস্টে একটু ঝোল রেখেন, তখন আমাকে ঝোল রাখতে হচ্ছে। মানে ক্লায়েন্ট বেসড, তো ক্যাটারিং মানে কিন্তু ক্লায়েন্ট বেসড, ক্লায়েন্টকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। আর আমাদের সেক্টরে একটা কথা আছে যে ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। True. ক্লায়েন্ট আপনাকে যদি গালিয়ে দাও সেটা আপনাকে রাইট বলেই ধরে নিতে হবে, যে ওটা আমার ভুল, আমাকেই সংশোধন করতে হবে, ক্লায়েন্টের কোনো ভুল নাই। তো এই রেসিপিটা আসলে আমি অনেক ট্রাই করে এটাকে এই পর্যায়ে এনেছি। আমার যে মশলাটা, সেই মশলা নিয়ে আমি আসলে অনেক ভুগেছি একসময়, যে মশলার যে একটা ঘ্রাণ হবে, হ্যাঁ, যে আমি গরম মশলা আনলাম বাজার থেকে, তো গরম মশলার তো আলাদা একটা ঘ্রাণ হবে, তাই না? গরম মশলা তো আমরা 5-6টা জিনিস দিয়ে তৈরি করছি এবং সবই অ্যারোমেটিক স্পাইস, তো সে অ্যারোমা কই? অ্যারোমা আমি পাই নাই। মানে গন্ধ, আমি তো প্রথমেই তো সবকিছু তো গন্ধটা নিয়ে নিই, তো যখন আমি নিচ্ছি স্মেলটা, তখন আমি সেই অ্যারোমাটা পাচ্ছি না, এক্সাক্ট অ্যারোমাটা পাচ্ছি না। তখন আমি মশলা নিয়ে কাজ করেছি, প্রচুর আমি মশলা নিয়ে কাজ করেছি, যে কোনটার সাথে কোনটার কম্বিনেশন দিলে আসলে কিভাবে ভালো কিছু করা যায়। এটা নিয়ে আসলে এক ধরনের গবেষণা করা বলতে পারেন, যে আমি অনেক বছর যাবত এই মশলা নিয়ে কাজ করে 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 তারপরে আমি একটা পর্যায়ে এসে আমার অনেক সিগনেচার মশলা আমি এখন ইন্ট্রোডিউস করেছি আমার রিমিনিস কর্নারে, যেখানে একদম অথেন্টিক কিছু মশলা আছে যেটা বাজারেই কোথাও নাই। যেমন একটার কথা আমি বলতে পারি, সবজি বিরিয়ানির মশলা। আচ্ছা, এই মশলা কিন্তু কোথাও আসলে বাজারে নেই, কিন্তু সবজি বিরিয়ানির মশলাটা এমন একটা মশলা, শুধু সবজি দিয়ে বিরিয়ানি, আমি অনেকজনকে খাইয়েছি, এটা বলে যেটা অসম্ভব, এটার মধ্যে কোনো মিট বা কোনো পোলট্রি বা কোনো কিছু নাই, এটা অসম্ভব, এত টেস্ট কিভাবে হয়? তাহলে আসলে ওই মশলারই কারিশমা এটা। আসলে আমাদের রাঁধুনির অনেক প্রোডাক্ট আছে, নিশ্চয়ই এখানে আমি- আজকে থেকে সবজি বিরিয়ানির মশলাটাও পাওয়া যাবে, কি বলো সাকি? এবং যেটা আমার যেটা চাট মশলা, আমি অনেক দূরে দূরে থেকে এসে মানুষ নিয়ে যায়, যেমন কুমিল্লা, ময়মনসিংহ, এখান থেকে এসে নিয়ে যায়। যারা একবার নিয়েছে তারা বলে না, অন্য চাট মশলা। আচ্ছা, এখানে মশলার প্রসঙ্গটা যেহেতু চলে আসলে একটু জানতে চাই যে আমরা তো জানি যে যে গুঁড়ো মশলাগুলো থাকে, আপনি অ্যারোমার কথাটা বলছিলেন, সেটা আসলে অনেক দিন হয়ে গেলে কি সেই অ্যারোমাটা থাকে বা কাজ করে, বা কতদিন থাকে? এটা সংরক্ষণ পদ্ধতি আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা খাবারের কিন্তু প্রিজার্ভেশন মেথড জানতে হবে, না হলে কিন্তু ভালো রন্ধনশিল্পী হওয়া যাবে না। আচ্ছা, এটা একটা বিষয়, কারণ আপনি কোথায় রাখছেন। কিছু কিছু মশলা আছে খুব পেরিশেবল, যেমন সরিষা। সরিষা কিন্তু বাইরে রাখলে তেল বের হয়ে যায়, আর সরিষা বাটা যদি 1 ঘন্টা রাখেন, এটাতে ফেনা হয়ে যায়, ফোমি হয়ে যায়, পেরিশেবল, সাংঘাতিক পেরিশেবল। ধনিয়া, ধনিয়া কিন্তু বাইরে রাখা যায় না। ধনিয়া যদি আস্ত ধনিয়াও রাখেন, দেখবেন পোকা লেগে গেছে। এবং ধনিয়া যদি বাটা রাখেন, মানে গুঁড়াটাও রাখেন, দলা হয়ে গেছে। তো আমি আমার কিচেনে আমার একটা চিলারি আছে শুধু মশলার, আচ্ছা, ওটার মধ্যে আর কোনো কিছু প্রবেশ নেই, শুধু মশলা থাকে ওখানে। আমি যাদেরকে, আমি আমার ক্লায়েন্ট যারা মশলার, তাদেরকে আমি বলে দিই এটা, কারণ উনি ভাবতে পারেন যে আসলে আমার মশলাটা খারাপ, কারণ ওনার প্রিজার্ভেশন মেথড ওনার জানা নাই। রাইট। উনি একটা গরম একটা জায়গা রেখে দিচ্ছেন, ধরেন চুলার পাশে আমরা মশলা রাখি না, কমন মশলা কিন্তু সব চুলার পাশেই থাকে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা, জিরার গুঁড়া, এগুলো সবই থাকে। তো এই মশলাটা আসলে আমি কোথায় রাখছি, আমি তখন বলে দিই যে অল্প করে বের করে পাশে রাখবেন, আর বাকিটা জিপলক ব্যাগে বা কোটাতে, আপনার যেটা প্রেফারেবল, কারণ ফ্রিজে জায়গার বিষয় থাকে, তো তখন আপনি সেভাবে পলিথিনে করে রাখতে পারেন, জিপলক ব্যাগে রাখতে পারেন বা কোটাতে রাখতে পারেন, যা আপনার যেটা প্রেফারেবল হবে সেভাবে আপনি অবশ্যই এটা চিলারে রাখবেন। এবং কিছু কিছু মশলা আছে যেটা আমরা ফ্রিজারে রাখি, মানে ডিপ ফ্রিজে রাখি, যেমন বাটা মশলা অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, নাহলে কোনোভাবেই থাকবে না এটা। তো সংরক্ষণ পদ্ধতির উপরে মশলার এই বিশেষত্ব। আর গুঁড়ো মশলা কি আমরা ফ্রিজে রাখতে পারি? হ্যাঁ, একদম, আরো বেশি ঝরঝরে থাকে। আমরা তো চালের গুঁড়া, আমি তো চালের গুঁড়া ডিপ ফ্রিজে রাখি, একদম ঝরঝরে থাকে, এবং আপনি যা কিছু করতে যাবেন একদম পারফেক্টলি হবে। একদমই তাই। আপনি যেহেতু শাহি বলছিলেন, এটা একটু জানি যে আপনি মাটন রেজালাটাকে কেন আপনি শাহি বলছেন? শাহি বলছি এই কারণেই যে এখানে প্রথমে হচ্ছে একটা ম্যারিনেশন আছে। আচ্ছা, ম্যারিনেশনের মধ্যে মানে কমন মশলা ছাড়াও এখানে পোস্ত দানা দেওয়া হয়, বাদাম বাটা দেওয়া হয়, দেওয়ার পরে ম্যারিনেট করে রাখা হয়, এরপরে ঘি দিয়ে, বেসিক্যালি এটা ঘি এবং তেলের কম্বিনেশন, তবে ঘি এবং তেলের কম্বিনেশনটা হচ্ছে 2:1, মানে ঘি যদি আমি আধা কাপ দিই, তেল হচ্ছে 1/4 কাপ, তেলের পরিমাণ কম। তো ঘি দিয়ে এটাকে পরে কষানো হয়, কষানোর পরে ওই যে স্পেশাল যে রেজালার মশলা সেটা দেওয়া হয়, এবং উপরে যে জিনিসটা দেওয়া হয় যে একদম গাঢ় দুধ এবং মালাই সহ, আচ্ছা, দমে দেওয়ার আগে এটাকে দেওয়া হয়। এবং এখানে আপনার এখানে দেখা যাচ্ছে যে পেস্তা আছে, কিশমিশ আছে,
তো এগুলো দিয়ে কাঁচামরিচ এবং অল্প একটু চিনি দিতে হয় জাস্ট ব্যালেন্স করার জন্য, করে এটাকে দমে রাখা হয়, এই জন্য এটা শাহী। চমৎকার। আর এখানে যে রাইসটা আছে, এটা পিস পোলাও, এটা নর্মাল পোলাওয়ের মতোই পিস দিয়ে করা, মানে মটরশুঁটি দিয়ে করা। আর আমার হচ্ছে যে মানে আমার হাজবেন্ডের একটা কমেন্ট আছে যে তোমার পোলাও হচ্ছে বেস্ট। আচ্ছা, আমরাও একটু বেস্ট বলবো অন অফ এয়ারে যখন আমরা সবাই মিলে টেস্ট করব, কিন্তু তার আগেই আমরা বলি আমাদের কাছেও ভালো লেগেছে। আমরা এখানে বসে একটা সুন্দর অ্যারোমা আমাদের চারিদিকে, আমার যে রিমিনিস কর্নারে কিন্তু মশলা না, এখানে ঘি, বাটার, আচার, সস এগুলো পাওয়া যায়। তো সেখানে যে ঘিটা পাওয়া যায় সেই ঘিটা আমরা বাঘাবাড়ি থেকে আনি এবং এটা অর্ডার দিয়ে করতে হয়। বাঘাবাড়িতে কিন্তু অনেক ক্লাসের ঘি তৈরি হয়, সেটার প্রাইস এবং কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তো আমরা একদম 1 নাম্বার যেটা, সেটা অর্ডার দিয়ে নিয়ে আসি। যেহেতু আমার শ্বশুরবাড়ি ঈশ্বরদী, পাবনাতে আমার অনেক আত্মীয়স্বজন থাকেন, তো ওখান থেকে আসলে আমরা ওইটা নিই এবং ওইটাই ক্লায়েন্টকে দিই। এই ঘিয়ের যে মানে কালকেও আমি বলছিলাম যে আসলে এই ঘিটা যখন 1 ফোঁটা দেওয়া হয়, মানে হাতে যখন লেগে যায় তখন ওই হাতের ঘ্রাণটা কিন্তু অনেকক্ষণ থাকে। এতটা পিওর, এতটা ফ্লেভারফুল, এত পিওর এবং অল্প লাগে। চমৎকার চমৎকার, খুব সুন্দর। আর এই যে বেরেস্তাটা দেখা যাচ্ছে যে একদম গোল্ডেন ব্রাউন কালার, এই বেরেস্তাটাও আমার কিচেনের মানে আমার রিমিনিস কর্নারের প্রোডাক্ট, এটা আমি নিজে এটা সেলও করি। বাহ চমৎকার। আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আপনার রিমিনিস কর্নারে নিশ্চয়ই আমাদের যাওয়া উচিত। শুধু আমাকে বলবেন, আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে। হাতের রান্না যদি কেউ খেতে চায় তাহলে কি আপনার কিচেনে যেতে হবে? আসলে কিচেনটা তো অর্ডার বেসড, মানে ক্যাটারিং, এখানে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট নাই। আচ্ছা, অর্ডার দিলে আমি ক্যাটারিং আমার ক্যাটারিং সার্ভিস পৌঁছে দেওয়ার ব্যবস্থা তো জানি। যেহেতু আপনি ক্যাটারিং এর কাজ করছেন, বিভিন্ন অর্ডার নিচ্ছেন, খাদ্য ব্যবসায় মোটামুটি তো আপনাকে সফল আসলে বলাই যায়। মোটামুটি আপনার একটা জায়গা তৈরি হয়েছে এখন। এই যে খাদ্য ব্যবসায় সফল হওয়া, সেটার ক্ষেত্রে আসলে একজন উদ্যোক্তার সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ কোন দিকটি আসলে খেয়াল রাখা উচিত? খাবারের বিজনেস আসলে খুবই কঠিন, খুবই কঠিন, কারণ খাবার কিন্তু পেরিশেবল। একবেলার খাবার কিন্তু আরেকবেলা খাওয়া যাবে না। অন্য প্রোডাক্ট যেমন শাড়ি, জুয়েলারি আপনি 1 মাস রেখে দিতে পারবেন, 1 বছর রেখে দিতে পারবেন, কিন্তু খাবার কিন্তু একবেলার খাবার আরেকবেলা আপনি কখনোই রাখতে পারবেন না। কারণ আমাদের তো, আমি যেহেতু প্রফেশনালি কাজ করি, খাবার কিন্তু 2 ঘন্টা পরেই কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণ শুরু হয়ে যায়, কন্টামিনেশন শুরু হয়ে যায়। তো এই যে আমি খাবারটা বাইরে রাখছি, কতক্ষণ বাইরে রাখছি, সেই বিষয়টা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমি যখন ক্লায়েন্টকে দিচ্ছি, ধরেন আমাকে সন্ধ্যার অর্ডার, সন্ধ্যার যদি 100 জনের অর্ডার হয়, আমাকে অবশ্যই সকাল থেকে প্রিপারেশন নিতে হবে নিশ্চয়ই। কিন্তু আমি সেই যে ফুডটা আমি তৈরি করছি, সেই ফুডটা আসলে কোথায় প্রিজার্ভ করছি? আমি কি গরম জায়গায় রাখছি নাকি ফ্রিজার মানে চিলারে রাখছি? এবং চিলারে রাখারও তো নিয়ম আছে। সব সময় খাবারকে কাভার করে রাখতে হবে। কাভার করে না রাখলে এটা কখনোই সেফ ফুড হবে না। তো সেফ ফুড নিয়ে আমি অনেক কাজ করেছি এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে আমি কাজ করি, যেটা হচ্ছে স্কুল পর্যায়ে টিফিনের, ছোট ছোট বাচ্চাদের টিফিনের কাজটা আমি করেছি, অনেক করি। সেটা হচ্ছে যে লাইভ কুকিং আমি দেখাই, সেখানে গার্ডিয়ান থাকে এবং বাচ্চারাও থাকে। আচ্ছা, সেটা কেমন? মানে লাইভ কুকিং দেখাইতে হয় যে স্কুলে, আচ্ছা, যে কিভাবে আসলে সেফ ফুডটা দেওয়া যাবে, টিফিন বক্সে কিভাবে দিতে হবে, মানে পুরো প্রক্রিয়াটাই দেখানো হয়। খাবারের শুরু থেকে মানে তৈরি করা থেকে শুরু করে মানে প্যাকেট করা, মানে যে টিফিন বক্সে দিবে সেই টিফিন বক্সটা আসলে কোন মানের হবে। যে কোনো ওয়ান টাইম বক্সে যদি আমি দিয়ে দিই তাহলে তো সেটা তো ফুড গ্রেডের যদি আমি না দিই সেটা কিন্তু সেফ ফুড হবে না। কারণ বাচ্চার ধরেন আপনি 6টার সময় তৈরি করছেন, 7টার সময় বাচ্চা রওনা দিচ্ছে, তাই না? তাহলে 6টায় কিন্তু তৈরি করতে হবে। আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন কিন্তু 6টায় উঠেই আমি টিফিন তৈরি করতাম। তাহলে সেই ফুডটা খাচ্ছে 12টার সময়, তাই না? 11টা বা 12টার সময় কিন্তু টিফিন হয়। তাহলে ডিউরেশনটা কত হচ্ছে? টাইম ডিউরেশন কিন্তু অনেক হচ্ছে। তাহলে আমি কোন ফুডের যে মানে এটা বক্সটা, সেটা আসলে কোন মানের দিচ্ছি, এই বিষয়টা আমরা যেমন ফোকাস করি, কোন ফুডটা আসলে এত সময় পর্যন্ত। এবং অনেক জায়গায় আমরা, যেমন আমি যেখানে কাজ করেছি সেখানে কিন্তু টিফিন আনতে বলা হয়। যে ওদের টিফিনটা একদম বড় একটা টেবিলে সবাইকে রাখতে বলা হয়, যে কার টিফিনটা কেমন এটা আমরা পরখ করি। মানে এটা একটা জাজমেন্ট যে কেমন, কিভাবে এনেছে বা কি এনেছে, আসলে ওর কি খাওয়া উচিত। কারণ জাঙ্ক ফুড এনেছে তো এটা তো আসলে ওই সময় খাওয়া, ভাজা পোড়া, অনেক লং টাইম এমটি স্টোমাক থাকে। অনেক বাচ্চা দেখবেন যে সকালে খেতে পারে না,
তার মানে সকালবেলার একটা কিন্তু সিকনেস থাকে যে খাওয়ার ব্যাপারে একটা বমি বমি ভাব থাকে, বা সকালে ঘুম থেকে উঠে অনেকে খেতে পারে না, তো তখন দেখা যাচ্ছে সে না খেয়ে বের হয়ে গেছে। একেবারে সকালবেলা শিশুদের কোন খাবার খাওয়া উচিত? আসলে শুধু শিশু নয়, সবারই আসলে একটা হেলদি ব্রেকফাস্ট দরকার আছে। সাধারণত একটা কমন প্র্যাকটিস আছে যে নুডলস খাওয়ার একটা প্রবণতা আছে শিশুদের। কোন ধরনের খাবার খেলে আসলে শিশুরা বা সবাই আসলে খুব ভালো থাকতে পারবে সারাটা দিন? মানে ব্রেকফাস্টটাকে কিন্তু আমরা মেন মিল হিসেবে ধরি ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করি, কারণ অনেকক্ষণ এমটি স্টোমাক থাকে রাতে খাওয়ার পরে, অনেক ঘন্টা, প্রায় 7-8 ঘন্টা 9 ঘন্টা এমটি স্টোমাক থাকে। তো হঠাৎ করে যদি আমরা একটা জাঙ্ক ফুড খাই বা একটা আনহেলদি ফুড খাই, সেটা ডাইজেস্ট হতে অনেক কষ্ট হয় এবং অনেক ধরনের যে অ্যাসিডিটির প্রবলেম বা বুকের ব্যথা, পেটের সমস্যা, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু খুবই মুখ্য হয়ে ওঠে। তো আমরা সবসময় চেষ্টা করি, মানে আমি যেহেতু নিরাপদ খাদ্যের সাথে কাজ করি এবং বাচ্চাদের টিফিন নিয়ে কাজ করি, তো এই ফুডটাকেই আসলে প্রেফার করা হয় যেটা খুবই হেলদি। যেমন একটা স্যান্ডউইচ হতে পারে, জি, এবং স্যান্ডউইচের যে ভিতরের যে ফিলিং সেটা অবশ্যই হয় গ্রিল চিকেন বা ফিশ দিয়েও করতে পারে কেউ, বা যারা ফিশ মিট খায় না, ভেজিটেরিয়ান অনেকেই আছে, সেক্ষেত্রে ভেজিটেবল দিতে পারবে, কিন্তু একটু গ্রিল করে ভেজিটেবলটা যদি দেয়, ব্লাঞ্চ করে গ্রিল করে দেয়, তাহলে সেটা হেলদি থাকবে। এবং স্যান্ডউইচটা অবশ্যই কাভার করে দিতে হবে, সেটা বাটার পেপার দিয়ে বা সেলোফেন পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দিতে হবে, তাহলে এটা খুবই হেলদি হবে। এখন যেমন ওটসের প্রচলন অনেক আছে, ওটস দিয়ে ওটস মিল্ক খায়। এখন বাচ্চার টিফিনে তো ওটস মিল্ক দেওয়া যাবে না, তবে ওটস দিয়ে অনেক রেসিপি আছে যেগুলো হচ্ছে কিছুটা পায়েসের মতো বা ফিরনির মতো, যে মিষ্টি জাতীয় জিনিস কিন্তু বাচ্চাদের ব্রেনের জন্য খুবই ভালো। আচ্ছা, বাচ্চাদের তো আর তেমন রেস্ট্রিকশন নাই, যদি স্পেশাল কোনো বাচ্চা হয় না হয় সেক্ষেত্রে তো সব বাচ্চাদের জন্য মিষ্টি খেতে পারবে, সেক্ষেত্রে তারা ওই ওটস দিয়ে অনেক ধরনের ডেজার্ট আছে সেগুলো খেতে পারবে। এছাড়া নুডলসের কথা বা চাউমিনের কথা যেটা বললাম সেটাও খেতে পারবে, তবে ওই যে বেশি তেল মশলা, মানে আমরা অনেক সময় মনে করি কি যে তেল মশলা দিলে আসলে খাবার সুস্বাদু হয়, বিষয়টা আসলে ঠিক না। খাবার সঠিক প্রসেস, সঠিক, আমরা 3টা টি এর কথা বলি আমাদের মানে প্রফেশনাল লাইফে, 3টা টি কথা বলি, যে টাইম, টেম্পারেচার অ্যান্ড টেকনিক। তো টাইম, টেম্পারেচার, টেকনিক যদি ঠিক থাকে তাহলে একটা ফুড সুস্বাদু হতে, টেস্টি হতে বাধ্য, এবং সেটা সেফ ফুডও হতে বাধ্য। এবং আমাদের যেটা থেকে যেটা বলা হচ্ছে এখন, যে 5 সেফটি কি এর কথা বলা হচ্ছে, যে এর মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য সেফটি কি হচ্ছে সেফ ওয়াটার। সেফ ওয়াটার নিয়ে এখন বাংলাদেশে অনেক মানে চলছে এখন ক্যাম্পেইন, যে সেফ ওয়াটারটা আসলে, এই যে স্ট্রিট ফুড নিয়েও আমি অনেক কাজ করেছি, তো স্ট্রিট ফুডে আসলে পানিটা কোথা থেকে আসে, এটা কিন্তু খুবই চিন্তার বিষয়। নিশ্চয়ই, যে পানিটা আসলে কোথায় থেকে নিচ্ছে, এই যে ফুচকা বা বলেন এই জুস, বিভিন্ন ধরনের জুস পাওয়া যায় না রাস্তায়, ফুডকার্টে, এই জুসের পানিটা আসলে কোথা থেকে আসছে, মানে সোর্সটা কোথায়, মানে আসলে কি অথেন্টিক সোর্স, যে বিশুদ্ধ পানি, মানে এটা নিয়ে খুব চিন্তার বিষয় আসলে। তো এটা নিয়ে আমরা কাজ করছি, কারণ রন্ধনশিল্পী বা শেফ বা ফুড ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন, তারা যদি এই বিষয়ে না এগিয়ে আসেন, তাহলে কিন্তু অন্যদের পক্ষে, মানে খাদ্য মন্ত্রণালয় বলেন বা নিরাপদ খাদ্য বলেন বা ভোক্তা অধিকার বলেন, তাদের পক্ষে কাজ করা কঠিন হবে যখন আমরা প্রফেশনালি যারা আছি তারা সামনে এগিয়ে না আসি। আমাদের সবার উচিত হবে, আমি সবাইকে আহ্বান করব যে আমরা যারা রন্ধনশিল্পী, শেফ বা বড় বড় প্রফেশনে যারা আছি, বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্টে যারা আছি, তারা এই বিষয়ে এগিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনি বলছিলেন যে নুডলস, কিন্তু নুডলস নিয়ে তো আসলে অনেক প্রশ্ন আছে, কিন্তু একেবারে সকালবেলা বিশেষ করে শিশুরা যে নিয়মিত যদি নুডলস খাওয়ার প্র্যাকটিসটা করে, এটা কি আসলেই স্বাস্থ্যকর কিনা? নিয়মিত আসলে কোনো খাবারই স্বাস্থ্যকর না, নিয়মিত কোনো খাবারই স্বাস্থ্যকর না। যে আপনি একটানা 6 মাস খেয়ে যাচ্ছেন একই ফুড, এটা কোনোভাবেই স্বাস্থ্যকর। মাঝে মাঝে খাওয়া যেতে পারে, মাঝে মাঝে খাওয়া যেতে পারে, সপ্তাহে 2 দিন খেলো, বাকি দিন অন্য। প্রতিদিন যদি আপনি একটা বাচ্চাকে নুডলস দেন বা চাউমিন দেন, ওর কিন্তু টেস্ট বাড নষ্ট হবে, ওর টেস্ট বাডটাকে বুঝতেই পারবে না যে আসলে আমি কি খাচ্ছি, একই জিনিস খেয়ে যাচ্ছি। আমাদের বাচ্চাদের খাবারের মধ্যে অনেক ভ্যারিয়েশন আনতে হবে। আমি বলছি না, অনেক পরিবার হয়তো ধরেন যে এফোর্ড করতে পারবে না, কিন্তু সেটা না, একই ফুডটাকে অন্যভাবে সার্ভ করা, অন্যভাবে প্রেজেন্ট করা। সেক্ষেত্রে সেদ্ধ ডিমও তো খেতে পারে, সেদ্ধ ডিম খেতে পারে। যেমন চাউমিনের ক্ষেত্রে আমি বলবো যে চিকেন দিয়ে যদি করলো, আচ্ছা চিকেন দিয়ে করলো, একদিন তো এগ নুডলস আমরা দিতে পারি, তাই না? বা একদিন শুধু ভেজিটেবল দিয়েও দিতে পারি।
বা একটু হচ্ছে একটু চিজি যদি করতে চাই একটু চিজ দিয়ে দিতে পারি, বা আমরা যদি পিৎজাও দিই, পিৎজাটাও যদি বাসায় তৈরি করি, আমার কথা যে হোমমেড হোক। জাঙ্ক ফুড কখন হচ্ছে, জাঙ্ক ফুড কাকে বলছে? কারণ বাসায় যদি আমি বার্গার তৈরি করি সেটা কিন্তু জাঙ্ক ফুড হবে না। আচ্ছা, কারণ আমি যদি প্যাটিটা তৈরি করি, বার্গারের প্যাটিটা যদি আমি তৈরি করি, কারণ এয়ার ফ্রায়ারে যদি আমি তৈরি করি বা আমি যদি শ্যালো ফ্রাই করি বা ওভেনে বেক করি ওই প্যাটিটাকে, তাহলে কিন্তু সেটা হেলদি। এবং ব্রেডটাও যদি আমি বাসায় তৈরি করি তাহলে অবশ্যই হেলদি। চমৎকার একটা বিষয় কিন্তু পয়েন্ট আউট করেছেন আপনি। আমরা মনে করি যে বার্গার বা পিৎজা সবসময় আসলে খারাপ, কিন্তু এটা যদি হেলদি ওয়েতে, না এটা হয় কি যে দোকানগুলোতে ধরেন ছোট ছোট যেগুলো দোকান, আমি সব বড় বড় দোকানে অবশ্যই সেটা মেনটেন করে, কিন্তু ছোট দোকানগুলোতে এগুলোকে ডিপ ফ্রিজ মানে সংরক্ষণ করা হয়। ওই যে আমি বললাম না যে সংরক্ষণের বিষয়টা, সংরক্ষণ পদ্ধতি এবং সংরক্ষণের সময়টা খুব ইম্পর্টেন্ট, যে আমি কতদিন আসলে এটাকে প্রিজার্ভ করছি। এটা তো শেলফ লাইফ আছে, শেলফ লাইফটা পার হয়ে গেলে তো তখন সেই ফুডটা কন্টামিনেটেড। আর প্রসেস মিটটা তো আসলে রাখতেই হবে, তা না হলে তো আসলে তাদের সেভাবে মানে রান করা সম্ভব না। ইয়েটা করে মানে বার্গারের প্যাটিটা করে ফ্রিজে রাখা হচ্ছে, কতদিন রাখা হচ্ছে সেটা তো আমি জানি না। একদমই তাই। আমি ভোক্তা জানি না যে আসলে আমাদের সবারই ফিরতে হবে। এবং একই সঙ্গে আপনারা যেটি উদ্যোগ নিয়েছেন সেটি নিশ্চয়ই আসলে অনেক সাধুবাদ জানানোর মতো একটি বিষয়, যে আসলে স্ট্রিট ফুড বা বিভিন্ন কার্টে যে ফুডগুলো তৈরি হচ্ছে সেখানকার পানিগুলো কোথা থেকে আসছে, সেগুলোর সংস্থান কোথা থেকে হচ্ছে এবং হাইজিন মেনটেন করছে কিনা। চমৎকার বিষয়টা খুবই মানে ইম্পর্টেন্ট, কারণ যে ওয়ার্কিং প্লেসে সে কাজ করছে সেই ওয়ার্কিং প্লেসে পরিষ্কার কিনা এবং পার্সোনাল হাইজিন, যে তার হাত, তার কাপড় চোপড়, সে কোথায় ওয়াশরুম ইউজ করছে সেখানে হাত ধুচ্ছে কিনা, সবকিছু গুরুত্বপূর্ণ। স্যানিটাইজ করছে কিনা, এই কর্তৃপক্ষের পাশাপাশি আসলে রন্ধন শিল্পীরাও যে এদিকে চোখ রাখছেন বা এগিয়ে আসছেন, সেটা আসলে নিশ্চয়ই অনেক সাধুবাদ জানানোর মতো। একটা কেক রয়েছে আমাদের সামনে, আমরা ভীষণ রকম অভিভূত হয়েছি। অফেয়ারে বলছিলাম রাঙা সকাল, আপনি চমৎকার একটি ডেকোরেশন করে নিয়ে এসেছেন। একটু শুনি ছোট্ট করে কেকটা নিয়ে একটু জানি। অনেক ধন্যবাদও জানাতে চাই আপনাকে আমাদেরকে এত সুন্দরভাবে অভিভূত করবার জন্য। এটা খুবই ছোট্ট একটা কেক, খুবই তাড়াহুড়ো করে বানানো, তেমন কোনো ডেকোরেশনই নাই। এটা একটা চকলেট কেক, চকলেট ফ্লেভারের, এটাই। আর রাঙা সকালে যেহেতু আসছে এই জন্য রাঙা সকাল লিখে নিয়ে আসছি, এটাই হচ্ছে। চমৎকার, অনেক ধন্যবাদ। একটু জানতে চাই যে নতুন প্রজন্মের অনেকেই কিন্তু এখন শেফ হতে চাইছেন বা এই পেশায় নিজেদেরকে কি বলবো স্ট্যাবলিশ করতে চাইছে, বিভিন্নভাবে বিভিন্ন কোর্স অনেকেই করছে, অনেকে থেমে যাচ্ছে, অনেকে চেষ্টা করছে। তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? একজন ট্রেনার হিসেবে মানে প্রশিক্ষক হিসেবে, বা এখন তো মানে টিচারই হয়ে গেছি এই সেক্টরের, তো আমি মানে আগামী প্রজন্মের সবাইকেই বলবো যে এই সেক্টরের যে সম্ভাবনা, এটা আসলে অপার সম্ভাবনা, অপার সম্ভাবনাময় একটা সেক্টর। এখানে শুধু রান্না নিয়েই কিন্তু কাজ না, অনেক কিছু নিয়ে কাজ করার আছে। রান্নার সাথে পর্যটন যুক্ত, রান্নার সাথে নিউট্রিশন যুক্ত, রান্নার সাথে কি যুক্ত নেই, যেখানেই যাবেন সেখানেই খাওয়া। খাবার ছাড়া আমরা ঘুরতে গেলে কিন্তু ভরা পেটেও খাই, কারণ এটা একটা এন্টারটেনমেন্টের পার্ট। ইভেন যারা ডিপ্রেশনে ভুগে, একটা টিপস বলি, এটা টিপস না ট্রিক্স আমি জানি না, একটা মেসেজ বলুন প্লিজ। যে আমি নিজেও এটা অনেক পরে জানতে পেরেছি যে ডিপ্রেশনে থাকলে মানুষ অনেক বেশি খায়, কারণ খাওয়া হচ্ছে একটা রিক্রিয়েশন, তার রিক্রিয়েশনের জন্য সে খায়। তার মানে খাবার একটা রিক্রিয়েশন, খাবার যে শিল্প, খাবার একটা সম্ভাবনা এবং খাবার রিক্রিয়েশনও। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই যারা আসতে চায় তাদেরকে আমি ওয়েলকাম করব এই সেক্টরে আসলে, এবং এই সেক্টরে যদি লেগে থাকা যায়, কোনো কাজে লেগে থাকলে সেই কাজ আসলে বৃথা যায় না কখনো, নিশ্চয়ই সেই কাজে মানুষ সফল হয়, হয়তো একটু দেরিতে হয়, তবে এই সেক্টরে আসলে অনেক ধৈর্য রাখতে হবে। এই সেক্টরের যে কম্পিটেন্সি আছে, যে সক্ষমতা ভিত্তিক কিন্তু এই সেক্টর, যে তিনটা কথা আছে, যে স্কিল, নলেজ এন্ড অ্যাটিটিউড, জ্ঞান, দক্ষতা এবং তার আচরণ। আচরণের মধ্যে কিন্তু শুধু ব্যবহার না, যে আমি খুব ভালো ব্যবহার করলাম তা না, এখানে অনেক কিছু যুক্ত। লং টাইম কাজ করার যে মানসিকতা, আমি নিজে 20 ঘন্টা কাজ করেছি এক সময়, একদম দাঁড়ানো, মানে স্ট্যান্ড বাই আমি কাজ করেছি যখন আমার ক্যাটারিং এর শুরুতে। তো এই যে অধ্যবসায়, কঠিন পরিশ্রম, ধৈর্য, এগুলোও থাকতে হবে, লেগে থাকার মধ্যে। যে আমার বিজনেস করলাম, হ্যাঁ আমার এক মাসে হচ্ছে আমার লাভ হয়নি, আমার অনেক লস হচ্ছে, কিন্তু আমি সেখানে তো আমার থেমে গেলেও চলবে না, আমি কিভাবে ওইটাকে প্রফিটে নিয়ে যাব সেটা আমার প্ল্যানে থাকতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। নিশ্চয়ই। 2020 সালে ভারতে একটা চমৎকার অর্জন রয়েছে আপনার, সেই গল্পটা একটু শুনতে চাই। এটা আসলে তখন করোনার সময় অনলাইনে আমি এখানে
পার্টিসিপেট করেছিলাম Online এবং এখানে participation, অনলাইন পার্টিসিপেশনের মাধ্যমে এটা আমি করেছি। আসলে বাইরে যাওয়ার অনেক সুযোগ আছে, বাইরের দেশেও আমি অনেকগুলো সংগঠনের সাথে যুক্ত, কিন্তু আমাকে অনেকেই ইনভাইট করেন কিন্তু আমার যাওয়া হয়ে ওঠে না। কারণ আমি যতই বাইরে কাজ করি কিন্তু আমি মনে মনে কিন্তু হোমসিক টাইপের মানুষ। আচ্ছা, পরিবারে থাকতে আমি পছন্দ করি, বাচ্চাদের সাথে কথা বলতে পছন্দ করি। মানে আমার অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে আমাকে আবার অনেকে মানে আমার ফ্রেন্ড একটু ফান করে যে আমি যদি বলি যে ফোন করলে বলি যে ফ্যামিলি মিটিং এ আছে, বলে এটা আবার কি, ফ্যামিলি মিটিংটা কি আবার? তাহলে যে না, আমি প্রতি সপ্তাহে অন্তত 2 বার ফ্যামিলি মিটিং করি এবং আমি বাচ্চাদের সাথে প্রতিদিন 15-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা আমি সময় স্পেন্ড করি আলাদা করে চমৎকার। যে রুমে ডেকে বসো, কথা আছে। এবং নিজের সঙ্গেও কথা বলেন কবিতার মাধ্যমে, তাই নিজের না? সঙ্গে তো আমি কথা বলি, আমি তো খুবই নিভৃতচারী মানুষ। কিছু কবিতার বই রয়েছে আপনার, আমরা একটু দেখি না বইগুলো। তুমি যেহেতু বললে সুগন্ধের পদচিহ্ন, একটু শুনতে চাই বইগুলো নিয়ে। আমরা একটু বইগুলো দর্শকদেরকেও দেখাবো, আপনি আমার বলবেন বই প্লিজ। হচ্ছে এইটা হচ্ছে প্রথম, এই ভালোবাসার ছাদ বাগান, এটা সেকেন্ড। ছিলেন ভালোবাসার ছাদ বাগান আমি বের করি হচ্ছে 19 সালে, 2019-এ প্রথম বের করি। আচ্ছা, তো তখন আসলে কবিতা তো অনেক জমে গেছে। তো আমার একজন শুভাকাঙ্ক্ষী, যিনি আমার বন্ধুও, তিনি আমাকে ইনসিস্ট করেছেন যে কবিতা প্রকাশ করার জন্য। তো আমি বলছি না, আসলে কেমন ব্যাপার, মানে খুব শাই ছিলাম এই বিষয়টাতে যে মানুষ আমার কবিতা পড়বে এইভাবে। চমৎকার। তার আগে তো এবং ফেসবুকে এখানে পোস্ট একটা দিতাম। চমৎকার কবিতা দেখছি, রসনা বিলাস, বেশ লেখালেখি আছে, এটা কি করতে চান, শোনাতে চান? শোনাতে চাই। আচ্ছা, ঠিক আছে। আমার এই রান্না নিয়ে বইটাও একটু অনেকগুলো দেখি। কবিতা লেখা আছে, বাহ, কারণ অনেক সময় দেখা যায় যে কিচেনে বসে বসে আমি কবিতা লিখছি। সবচেয়ে বড় সৃজনশীলতার জায়গা, আমরা যেটি বারবার বলছিলাম। আপনি বলছিলেন করোনা ভালোবাসার নিয়ে ছাদ আমার বাগান। অনেকগুলো কবিতা জি। আছে। করোনার সময় তো আসলে অনেক অবসর ছিল, জি, তো সেই সময় আমি করোনার গানও লিখেছি। তো আমরা একটা কবিতা শুনতে পারি সাকি, তাই না? কবিতা আবৃত্তি। আপনি একটা কবিতা কি আমাদেরকে শোনাতে চান আজকে? একটা কবিতা বই একটু দেখে আমি মুখস্থ তো আছে? আসলে বাচিক শিল্পী না, মুখস্থ না, দেখেই বলতে আচ্ছা, হবে। জি, please, প্লিজ প্লিজ একটা কবিতা। সুগন্ধের আমি তাহলে আপনি পদচিহ্ন। যেহেতু রসনা বিলাসের কথাই বললেন, জি, রসনা বিলাসটাই শোনাই, হ্যাঁ, নিশ্চয়ই। কারণ এটা একটু রান্নার ঘ্রাণ আছে আর কি। আচ্ছা, রসনা বিলাস মানে কবিতাটার নামই রসনা বিলাস। মাশরুমের সঙ্গে মাখো মাখো প্রেম, বাহ, বাহ। মেকওভারের সামান্য ম্যাজিক টাচ, চিজের মহিমায় সামান্য রান্না এখন শো স্টপার, অ্যাভোকাডোর প্রলেপে পাউরুটির সুঠাম চিজ টোস্ট, সহ অভিনেতার মঞ্চে আগমন, পেশাদারি মুন্সিয়ানা চেহারা, ক্যালোরি ভুলে কবজি ডুবিয়ে ভুড়ি বোঝো, চিন্তা কি, রেসিপির জন্য আমরা তো আছি, লো থেকে মিডিয়াম রান্নায় তাপমাত্রার সেটিং, বাতাসে হিমেল হাওয়া বইছে, ভেসে আসা কেক কুকিজের সুঘ্রাণে মগ্নতা, কেক বিলাসে সামিল হয়ে পিছনের সারিতে ভালোবাসার ধোঁয়া, মিক্সড হার্বস আর চিলি ফ্লেক্স ছড়িয়ে 4 গ্রিলড চিকেনের স্বাদ নেওয়া, সন্ধ্যার আসরে পাকোড়া, শ্রিম ককটেল, গরম প্যাচপ্যাচে আবহাওয়া নিয়ে নালিশের দিন শেষ, মন ভালো করা রেসিপি, ফিশ অসবুকো নিয়ে রসনা বিলাস। বাহ, চমৎকার। চমৎকার লাইনগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, মনোযোগ দিয়ে শুনছিলাম। খুবই কে চমৎকার। বলে আসলে আপনি বাচিক শিল্পী নন, চমৎকার পড়েছেন। আপনি টেলিভিশনে রান্নার অনুষ্ঠান করছেন নিয়মিত, কেমন লাগে, বা সামনে প্রথম দাঁড়ানোর সেই অনুভূতি নিশ্চয়ই মনে পড়ে এখনো? আমি ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। আচ্ছা, সেটা খুব ভয়াবহ ব্যাপার ছিল। ওখানে কেমন সাবস্ক্রাইবার আছে? মোটামুটি। মোটামুটি। আচ্ছা, আসলে আমি মানে বাণিজ্যিকভাবে কখনো এটাকে নিব এটা আমি চিন্তা করিনি, কারণ আমার যারা মেন্টর আছেন শেফরা, তারা সবসময় বলেছেন যে আফলাতুন তুমি এটাকে টিউটোরিয়াল হিসেবে নাও, মানে এমনভাবে শেখাবা, এমনভাবে করবা রান্নাটা যেন মানুষ শিখতে পারে, শিখতে পারে একদম। প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমি এটা করার চেষ্টা করি যে এই তাপমাত্রায় আমি করছি, লো থেকে মিডিয়ামে দিচ্ছি, কখন মিডিয়ামে দিচ্ছি, কখন লোতে দিচ্ছি, কখন মিডিয়াম লোতে দিচ্ছি, এই জিনিসগুলো আমি শেখানোর আসলে চেষ্টা করেছি। যে আমি কখন করে ফেললাম বিরিয়ানির তাপমাত্রা, কখন আমি দিলাম, আসলে 5 মিনিটে তো দেখানো যায় এডিটিং করে, একদম।
কিন্তু আসলে কি 5 মিনিটে বিরিয়ানি সম্ভব? তা তো প্রিপারেশন নিশ্চয়ই থেকে নয়। শুরু করে তো অনেক টাইমের ব্যাপার আছে এখানে, টাইম ডিউরেশন তো অনেক, তো আমরা দেখিয়ে ফেলছি। কিন্তু আমি চাই না যে আসলে আমার রেসিপি থেকে কেউ মিসগাইড হোক, যে এইটা দেখে করেছিলাম কিন্তু হয় নাই তো। এটা খুবই গুরুত্বপূর্ণ। জি, এটা আমি একটা খুব- জবাবদিহিতা আছে হ্যাঁ, আমাদের এটা আসলে আমি অডিয়েন্সের আমার যারা টিম তারা অনেকে বলে ম্যাডাম এটা বাদ দেন না, এই জায়গাটা না দেখালে কি হয়? বললাম না না, অসম্ভব। যেমন আমি সব ম্যারিনেশনে আমি গ্লাভস পরে কাজ করি, ম্যারিনেশনে কিন্তু গ্লাভস পরাটা বাধ্যতামূলক। আপনার হাত যতই ক্লিন থাকুক, কিন্তু আপনি বুঝবেন না আপনার হাতে আসলে কত জার্ম আছে। ট্রু। হ্যাঁ, মানে খালি হাতে কত জার্ম থাকে এটা বোঝা মুশকিল। তো এই বিষয়গুলো আমি খুবই করার চেষ্টা করি। আর এই ইউটিউব চ্যানেলে যেদিন আমি প্রথম দাঁড়াই, এই অভিজ্ঞতাটা আমার খুবই কত ভয়াবহ ছিল। সালের কথা ওটা? 18 সালে। 18 আচ্ছা। খুবই ভয়াবহ ছিল। আমি বলেছিলাম না, আমার পক্ষে কোনোদিনও সম্ভব না, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না। তো যাই হোক, ওই দিন একসাথে আমার একই দিনে আমার 10টা পর্ব আমার কিন্তু আমি বাহ, করতে প্রথম পেরেছিলাম, দিনই প্রথম বাহ। দিনই। চমৎকার। কারণ একটা টিমই ছিল যারা 10টা করবে, 10টার কমে হবে না, করবে না, এরকম একটা বিষয় ছিল। তো আমি আল্লাহর রহমতে এটা করেছি, করার পর তো আমার কনফিডেন্ট লেভেল। আর আমি যে কাজটা শুরু থেকে করেছি সেটা হচ্ছে আমি প্রচুর ফেসবুক লাইভ করেছি রান্নার। এবং আমি যে কাজটা করেছি সেটা হয়তো বাংলাদেশে কেউ এখন পর্যন্ত ওইভাবে ধারাবাহিকভাবে করে নাই। সেটা হচ্ছে আমি ইন্টারন্যাশনাল ফুড ডে যেগুলো, সেগুলো আমি সেলিব্রেট করি। বাহ, মানে আমি কয়েকশো হয়তো করে ফেলেছি এ পর্যন্ত। ইন্টারন্যাশনাল ফুড ডে নিয়ে যেহেতু আমরা কথা বলেই ফেললাম, আমরা একটু জানতে চাই যে আপনার মতে আসলে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে সেগুলোকে আসলে আন্তর্জাতিক পর্যায়ে যদি আমরা নিতে চাই, কোন বিষয়গুলো আসলে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত? প্রথমে হচ্ছে রেসিপিগুলোকে কালেক্ট করা, অথেন্টিক যে জায়গা, ধরেন এরিয়া ভিত্তিক। যেমন আমি যদি বলি যে মেজবান মাংস জি, চিটাগাংয়ের, তো আমি আসলে অথেন্টিক মেজবানটাকে আমাকে জানতে হবে। কারণ মেজবান এখন অনেকভাবে মানুষ বানায়, কালাভুনা অনেকভাবে অনেকভাবে বানায়। বানাচ্ছে। কালাভুনা বললে অনেকে ভাবে যে কালাভুনা ওই যে আমরা যেমন কোরবানির মাংস জাল দিয়ে দিয়ে কালো করি, কালাভুনা না, কালাভুনার আলাদা একটা মশলাই আছে, মশলা আছে। ওটা দিলে কালো হয় তখন। তো এই যে বিষয়গুলো, সাতকরা দিয়ে মাংস, খুলনার রেসিপি, এই জিনিসগুলো আমাদের কালেকশন থাকতে হবে। চুই ঝাল, এখন চুই ঝাল অনলাইনেও পাওয়া যায়, কিন্তু চুই ঝালের যে অংশটা আসলে খাওয়া হয়, স্টেমটা, কাণ্ড, সেই জায়গাটার উপরে নিচের অংশ কিন্তু আবার বিষাক্ত। তো আমি কোন জায়গাটা আসলে কাটছি, কোন জায়গাটা আমার মেন উপকরণ, সেটাও আমাকে জানতে হবে। জানার পরে এটা নিয়ে অনেক কাজ করতে হবে। কাজ করার পরে আমাকে ইন্টারন্যাশনালি, অবশ্যই আমাদের আন্তর্জাতিক মানের খাবার আমাদের দেশে অনেক আছে, অনেক আছে, যেটা হয়তো পৃথিবীর কোনো দেশে নাই বা কোনো দেশে এটা তৈরি করতে পারে না, সেটা আমরা করতে পারি। একদমই সঠিকভাবে হ্যাঁ, জেনে, যেমন সঠিক- আমাদের যদি সরিষা ইলিশই বলি, সেটার যদি অথেন্টিক রেসিপি আমি করি, এটার স্বাদ কিন্তু কেউ বলতে পারবে না যে অসাধারণ না, মানে অসাধারণ বলতে বাধ্য যদি আমি সত্যি প্রপার মেথড ফলো করি সবকিছু, এবং ফ্রেশ ইনগ্রেডিয়েন্টস। আমাদের আরেকটা কথা বলা হয় যে ইনগ্রেডিয়েন্টস যেন ফ্রেশ হয়, ফ্রেশ হয়। অবশ্যই ফ্রেশ হতে হবে, তাছাড়া কিন্তু আপনি আপনি যেমনটি কখনোই বলছিলেন যে অথেন্টিক খাবার আসলে সেটাই আসলে দেশের বাইরে পৌঁছে দেওয়া উচিত বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে। এবং এটা আমাদেরই করতে হবে। অসংখ্য ধন্যবাদ সময় থ্যাংক ইউ দিয়েছেন সো আপনি। মাচ। শুভকামনা।